গল্পবুড়ি চ্যানেলে আজ আপনারা শুনবেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা ভূতের ভবিষ্যৎ। বাসবনলিনী দেবী অটোনাড়ু মেশিনের 3টে ফুটোয় নারকেল কোড়া, গুড় আর ক্ষীর ঢেলে লাল বোতামটা টিপে দিয়ে অঙ্কের খাতাটা খুলে বসলেন। এলেবেলে অঙ্ক নয়, বাসবনলিনী যেসব আঁক কষেন তার উপর নির্ভর করে বিজ্ঞান অনেক ভেলকি দেখিয়েছে। আলোর প্রতিসরণের উপর তার সূক্ষ্মাতিসূক্ষ্ম হিসেব মহাকাশ বিজ্ঞানে অনেক অসম্ভবকে সম্ভব করেছে। এই 2051 সালে সৌরজগৎ ছাড়িয়ে অন্যান্য নক্ষত্রপুঞ্জে যে মানুষ যাতায়াত করতে পারছে তার পিছনে বাসবনলিনীর অবদান বড় কম নয়। যদি বয়সের প্রশ্ন ওঠে তো বলতেই হয় যে বাসবনলিনীর বয়স হয়েছে। এই 181 বছর বয়সের মধ্যে তার মৃত্যু হয়েছে মোট 4 বার। ডাক্তাররা যাকে বলেন ক্লিনিক্যাল ডেথ। তবে এক অসাধারণ প্রতিভার অধিকারিণী বলে আধুনিক চিকিৎসা ও শল্যবিজ্ঞানের সাহায্যে তাকে আবার বাঁচিয়ে তোলা হয়েছে। হৃদযন্ত্রটি অকেজো হয়ে যাওয়ায় সেটা বদল করে একেবারে পাকাপাকি যান্ত্রিক হৃদযন্ত্র বসিয়ে দেওয়া হয়েছে। 2টো চোখই নতুন, কিডনিও পাল্টাতে হয়েছে। তাছাড়া মস্তিষ্কের বার্ধক্য ঠেকাতে নিতে হয়েছে নানা রকম থেরাপি। তিনি 3 বার নোবেল পুরস্কার পেয়েছেন, নামডাকও প্রচণ্ড। কিন্তু বাসবনলিনী একেবারে আটপৌরে মানুষ। আঁক কষেন, বিজ্ঞান চর্চা করেন, আবার নাতিপুতি নিয়ে দিব্যি ঘর সংসারও করেন। বলতে কি, তার নাতিরাও রীতিমতো বুড়ো। তবে নাতিদের নাতিরা আছে, তোষ্য পুত্রকন্যারা আছে। বাসবনলিনীর কি ঝামেলার অভাব? এই তো পাঁচুটা 3 দিন ধরে নাড়ু খাবো বলে জ্বালিয়ে মারছে। তাও অন্য কারু হাতের নাড়ু নয়, বাসবনলিনীর হাতের নাড়ু ছাড়া তার চলবে না। পাঁচুর বয়স এই সবে 8। বাসবনলিনীর মেজ ছেলের সেজো ছেলের, বড় ছেলের ছোট ছেলের সেজো ছেলে। কে যে কোন ছেলের কোন ছেলের কোন ছেলে, বা কোন মেয়ের কোন মেয়ের কোন মেয়ের কোন মেয়ে, বা কোন ছেলের কোন মেয়ের কোন ছেলের কোন মেয়ে, বা কোন ছেলের কোন ছেলের কোন মেয়ের কোন মেয়ে, সেসব হিসেব রাখা 4টিখানি কথা নয়। বাসবনলিনীর একটা গার্হস্থ্য কম্পিউটার আছে, তাতে সব তথ্য ভরা আছে। কে পাঁচু, কে হরি, কে গোপাল, কে তাদের বাপমা ইত্যাদি সব খবরই বাসবনলিনী চোখের পলকে জেনে নিতে পারেন। কাজেই অসুবিধে নেই। তাছাড়া কে কোনটা খেতে ভালোবাসে, কোনটা পড়তে পছন্দ করে, কে একটু খুঁতখুঁতে, কে খোলামেলা, কে ভীতু, কেই বা দুর্বল, কে পেটুক, কে ঝগড়াটে, সবই কম্পিউটারের নখদর্পণে। কে যেন বলে উঠল, মা নাড়ু হয়ে গেছে, গরম খোপে ঢুকিয়ে দেব। কণ্ঠস্বরটি বলাই বাহুল্য মানুষের নয়, অটো নাড়ু মেশিনের। বাসবনলিনী বিরক্ত হয়ে মেশিনের দিকে চেয়ে বললেন, তোর বুদ্ধির বলিহারি যাই মোক্ষদা, নাড়ু গরম রাখলে আট বাঁধবে কি করে শুনি? ভুল হয়ে গেছে মা। অত ভুল হলে চলে কি করে? দেখছিস তো বড় কাজ নিয়ে ব্যস্ত আছি। কাজ করিস কিন্তু বুদ্ধি খাটাস না। কেমন করলি নাড়ু দেখি, দে তো একটা। মেশিন থেকে একটা যান্ত্রিক হাত বেরিয়ে এলো, তাতে একটা নাড়ু। বাসবনলিনী তার গন্ধ শুকে বললেন, খারাপ নয়, চলবে, স্টোরেজে রেখে দে, তারপর সুইচ অফ করে দিয়ে একটু জিরিয়ে নে। আচ্ছা মা, বলে মেশিন চুপ করে গেল। খুব করে একটা কাশির শব্দ হওয়ায় বাসবনলিনী তাকালেন। তার স্বামী আশুবাবু সসংকোচে ঘরে ঢুকে এদিক ওদিক কি যেন খুঁজছেন। বাসবনলিনী চড়া সুরে বললেন, আবার এ ঘরে ছকছক করছো কেন? একটু আগেই তো 1 বাটি রাবড়ি আর 4খানা মালপোয়া খেয়ে চাঁদে বেড়াতে গিয়েছিলে, ফিরে এলে কেন? আশুবাবুর বয়স 191 বছর। একটু রোগা হলেও বেশ শক্ত সামর্থ্য চেহারা। ডায়াবেটিস থেকে শুরু করে অনেক রকম রোগ তার শরীরে। একটু খাই বাতিক আছে। তারও 5 ক্লিনিক্যাল ডেথ হয়েছে। শরীরের অনেক যন্ত্রপাতি অকেজো হওয়ায় বদলানো হয়েছে। তিনি বিরস মুখে বলেন, ঝোক করে কি আর সাধে? নতুন যে প্লাটন ট্যাবলেট খাচ্ছি তাতে ঘন্টায় ঘন্টায় খিদে পায়। চাঁদে গিয়ে একটু পায়চারি করতেই মার করে ফের খিদে হলো।
সেখানে কলাইয়ের চপ আর ফুলুরির কাউন্টারটা আজ আবার বন্ধ। আন্ডারগ্রাউন্ড ক্যান্টিনে গিয়ে দেখি সিনথেটিক খাবার ছাড়া কিছুই নেই, তাই ফিরে এলুম। বাসবনলিনীর করুণা হলো। মোক্ষদাকে ডেকে বললেন, ওরে বাবুকে কয়েকখানা নাড়ু দে তো। নাড়ু পেয়ে আশুবাবু বিগলিত হাসি হাসলেন। দুখানা দুগালে পুরে চিবোতে চিবোতে আরামে চোখ বুজে এলো। বললেন, তোমার হাতের কলাইয়ের ডালের বড়ি কতকাল খাই না, আজ রাতে একটু বড়ির ঝাল হলে কেমন হয়। বাসবনলিনী বিরক্ত হয়ে আঁক কষতে কষতেই একটা হাঁক দিলেন। ওরে ও খেদি, শুনতে পাচ্ছিস? যাই মা। বলে সাড়া দিয়ে একটা কালো বেটে মতো কলের মানবী এসে সামনে দাঁড়ালো। বাসবনলিনী বললেন, বাইরে কি বৃষ্টি হচ্ছে নাকি? খুব বৃষ্টি হচ্ছে মা, সৃষ্টি ভাসিয়ে দিচ্ছে। তা নিক, বুড়ো কর্তা রাতে বড়ির ঝাল খাবেন। যা গিয়ে খানিকটা কলাইয়ের ডাল বেটে ভালো করে ফেটিয়ে রাখ, আমি 10 মিনিটের মধ্যে আসছি। খেদি চলে গেল। আশুবাবু নাড়ু খেয়ে 1 গ্লাস জল পান করলেন। তারপর পেটে হাত বোলাতে বোলাতে বললেন, নাড়ুগুলো খাসা হয়েছে। বাসবনলিনী অঙ্কের খাতাটা বন্ধ করে উঠলেন। স্বামীর দিকে চেয়ে বললেন, ঘরে বসে থাকলে কেবল খাই খাই করবে, তার চেয়ে যাও না একটু দক্ষিণ মেরু থেকে বেরিয়ে এসো। আশুবাবু মাথা নেড়ে বললেন, দক্ষিণ মেরুতে ভদ্রলোক যায় কখনো? কেন, কি হয়েছে? সেখানে সামিট মিটিং হবে বলে ঝাড়পোছ হচ্ছে, লোকেরা ভারী ব্যস্ত, খুব গাছ টাছ লাগানো হচ্ছে, মস্ত মস্ত হোটেল উঠছে। অত ভিড় আমার সয় না, তার চেয়ে বরং আলাস্কায় গিয়ে একটু মাছ ধরে আনি। তাই যাও, কিন্তু সন্ধে 7টার মধ্যে ফিরে এসো। এখন কিন্তু দুপুর 1:30 বাজছে। হ্যাঁ গো হ্যাঁ, রাতে বড়ির ঝাল হবে, আমি কি আর দেরি করব? আশুবাবু বেরিয়ে গেলেন। বাসবনলিনী গিয়ে খেদির কাজ দেখলেন। ডাল বেশ মিহি করে বেটে ফেটিয়ে রেখেছে খেদি। বাসবনলিনী দেখে খুশি হয়ে বললেন, এবার অটো বড়ি মেশিন দিয়ে বড়িগুলো ভালো করে দে, যেন বেশ ডুমো ডুমো হয়। দিচ্ছি মা। বড়ি দেওয়া হতে লাগলো। বাসবনলিনী জানালা খুলে দেখলেন বাইরে সাংঘাতিক ঝড় বৃষ্টি হচ্ছে। বাসবনলিনী ঘরের দেওয়ালের একটা স্লাইডিং ডোর খুলে কাঁচের ঢাকনাওয়ালা বড়ি বেলুনটা বের করলেন। এটা তার নিজের আবিষ্কার। তারপর দরজা খুলে চাকাওয়ালা বড়ি বেলুনটাকে বাইরে ঠেলে একটা হাতল টেনে দিলেন। বড়ি বেলুন দিব্যি গড় গড় করে গড়িয়ে উঠোনে গিয়ে দাঁড়ালো। তারপর ধীরে ধীরে শূন্যে উঠে ক্রমে দৃষ্টির বাইরে হারিয়ে গেল। মাইল 5 ওপরে গিয়ে বড়ি বেলুন স্থির হয়ে আসবে, ঢাকনা আপনা থেকে খুলে যাবে। চড়া রোদে বড়িগুলো 2-3 ঘন্টার মধ্যে শুকিয়ে মুচমুচে হয়ে যাবে। না শুকলে বড়ি বেলুনের ম্যাগনিফায়ার রোদের তাপকে প্রয়োজন মতো 10 বা 20 গুণ বাড়িয়ে দেবে। 5 মাইল ওপরে কাকপক্ষীর উৎপাত নেই ঠিকই, তবে আন্তঃমহাদেশীয় নানা উড়ুক্কুযানের ঝামেলা আছে। তাদের ধাক্কায় বড়ি বেলুন বেশ কয়েকবার ঘায়েল হয়েছে। তাই এখন বড়ি বেলুনে একটা পাহারাদার কম্পিউটার বসিয়ে দিয়েছেন বাসবনলিনী। উড়োযান দেখলেই বড়ি বেলুন সাত করে প্রয়োজন মতো ডাইনে বাঁয়ে বা ওপরে নিচে সরে যায়। বৃষ্টিটা খুব তেজের সঙ্গেই হচ্ছে বটে। এরকম আবহাওয়ায় বাসবনলিনীর বাড়ি থেকে বেরোতে ইচ্ছে করে না। জানালার ধারে বসে কেবল অঙ্ক কষতে ইচ্ছে করে, কিন্তু বাজারে একটু না গেলেই নয়। অবশ্য ঘর থেকে অর্ডার দিলে বাড়িতেই সব পৌঁছে যাবে, কিন্তু বাসবনলিনী নিজের হাতে বেছে গুছিয়ে শাকপাতা কিনতে ভালোবাসেন। নিজে না কিনলে পছন্দসই জিনিস পাওয়াও যায় না। বেরোবার জন্য তৈরি হতে বাসবনলিনীর 1 মিনিট লাগলো। একটা বাবল শুধু পরে নিলেন। জিনিসটা কাচের মতোই স্বচ্ছ, তবে এত হালকা যে গায়ে কিছু আছে বলে মনে হয় না। আসলে এই বাবল বা বুদবুদ গায়ের সঙ্গে সেটেও থাকে না, চারিদিকে শুধু ডিমের খোলার মতো ঘিরে থাকে। গায়ে 1 ফোঁটা জল বা বাতাসের ঝাপটা লাগতে দেয় না। বুদবুদ বন্দি হয়ে বাসবনলিনী বেরিয়ে পড়লেন। ইচ্ছে করলে গাড়ি নিতে পারতেন, তার গ্যারেজে রকমারি গাড়ি আর উড়ুক্কুযান আছে। রাস্তায় অবশ্য যানবাহনের অভাব নেই, পেট্রোল বা কয়লা বহুকাল আগেই ফুরিয়ে গেছে। তাই আজকাল গাড়ি চলে নানা রকম শুকনো জ্বালানিতে।
এসব জ্বালানি ছোট ছোট ট্যাবলেট বা বড়ির আকারে কিনতে পাওয়া যায়। কোনো ধোঁয়া বা গন্ধ নেই, শব্দও হয় না। যাতায়াতের জন্য আছে চলন্ত ফুটপাত। আজকাল একরকম জুতো বেরিয়েছে, যেগুলো পায়ে দিলেই জুতো নিজেই হাঁটতে থাকে। যে পড়েছে তাকে আর কষ্ট করে হাঁটতে হয় না। তবে বাসবনলিনী এসব আধুনিক জিনিস পছন্দ করেন না। তিনি পায়ে হাঁটা পথ ধরে বাজারে এসে পৌঁছলেন। বাজার বলতে বাগান। একটা বিশাল তাপ নিয়ন্ত্রিত হল ঘরে মাটিতে এবং শূন্যে হাজারো রকমের সবজির চাষ। ক্রেতারা গাছ থেকেই যে যার পছন্দ মতো আলু, পটল, কুমড়ো তুলে নিচ্ছে। শূন্যে ঝুলন্ত রেখে আলুর গাছ। এসব আলুর জন্য মাটির দরকার হয় না। শূন্যে নানা প্রক্রিয়ায় গাছকে ফলন্ত করা হয়। গাছের নিচে চমৎকার আলু থোকা থোকা ফলে আছে। বাসবনলিনী কিছু আলু নিলেন, বেগুন, পটল, ফুলকপিও নিলেন। আজকাল সব ঋতুতেই সব রকম সবজি হয়, কোনো বাধা নেই। বাজারের ফটকেই ছোট ছোট ট্রলি সাজানো আছে। তাতে বোঝা তুলে দিয়ে কনসোলের মধ্যে নাম আর ঠিকানাটা একবার বলে দিলেই ট্রলি আপনা থেকেই গিয়ে বাড়িতে জিনিস পৌঁছে দিয়ে আসবে। বাসবনলিনীও বোঝাটা একটা ট্রলি মারফত বাড়িতে পাঠিয়ে দিলেন। তারপর মেঘের ওপর হেঁটে বেড়ানোর একটু ইচ্ছে হলো তার। কোনো অসুবিধে নেই, উড়ন্ত পিরিচ সব জায়গায় মজুদ। তিনি সবজি বাজারের বাইরে উড়ন্ত পিরিচের গ্যারেজে ঢুকে একটা পিরিচ ভাড়া নিলেন। 5 ফুট ব্যাসার্ধের পিরিচটা খুবই মজবুত জিনিসে তৈরি। তাতে একখানা আরামদায়ক চেয়ার আছে, কিছু খাদ্য পানীয়ের একখানা ছোট আলমারি আছে, আর আছে একজোড়া হাওয়াই চপ্পল। এই চপ্পল পরে আকাশে দিব্যি হেঁটে বেড়ানো যায়। বুদবুদ সমেত বাসবনলিনী পিরিচে চেপে বসলেন। পিরিচ একটা দ্রুতগামী লিফটের মতোই ওপরে উঠতে লাগলো। কিছুক্ষণের মধ্যে ঘন মেঘের স্তর ভেদ করে বাসবনলিনী রৌদ্রোজ্জ্বল আকাশে উঠে এলেন। চারিদিকে কোপানো মাটির মতো মেঘ। আশেপাশে অনেক পিরিচ ভেসে বেড়াচ্ছে, তাতে নানা ধরনের মানুষ। তাছাড়া বড় বড় উড়ন্ত কার্পেটে দঙ্গল বেঁধে কোনো পরিবার পিকনিকও করছে। প্রচুর লোক, ওপরে নিচে সর্বত্র। মেঘের ওপর ক্লাউড স্কিও করছে কেউ কেউ। হাওয়াই বুট পরে শূন্যে ফুটবল খেলছে কিছু যুবক। কয়েকজন যুবতী ভাসমান ফুচকাওয়ালার কাছ থেকে ফুচকা কিনে খাচ্ছে। পিরিচটা নিয়ে একটু এদিক ওদিক ঘুরে বাসবনলিনী তার বড়ি বেলুনের কাছে এলেন। বড়িগুলো প্রায় শুকিয়ে এসেছে, আর ঘন্টাখানেকের মধ্যেই হয়ে যাবে। হাওয়াই চপ্পল পরে নামতে যাবেন এমন সময় ঠিক একটা কুমড়োর আকৃতির উড়ো গাড়ি তার সামনে থেমে গেল। জানালা দিয়ে মুখ বের করে একটা ছোকরা হাসি মুখে বলে উঠল, কি গো ঠাকুমা, এখানে কি হচ্ছে? বড়ি রোদে দিয়েছো নাকি? ছোকরা আর কেউ নয়, গদাধর ভট্টাচার্যের ডান পিঠে ছেলে রেমু। রেমুর জ্বালায় বাসবনলিনীর একসময়ে ঘুম ছিল না চোখে। গাছের আম, জাম, কাঁঠাল কিছু রাখা যেত না রেমুর জন্য। বিচ্ছুটা চুরিও করতো নানা কায়দায়। একখানা লেজার গান দিয়ে টপাটপ পেরে ফেলতো ফল পাকড়। তারপর একটা খুদে পুতুলের মতো রোবটকে বাগানের দেওয়াল টপকে ঢুকিয়ে দিত। ফল কুড়িয়ে নিয়ে চলে আসতে রোবটের কোনো অসুবিধেই হতো না। এই বড়ি বেলুনের রোদে দেওয়া আচার আম সত্ত্বেও বড় কম চুরি করেনি রেমু। তাই তাকে দেখে বাসবনলিনী একটু শঙ্কিত হয়ে বললেন, আজ রাতে বড়ির ঝাল রাঁধবো, তোকে একটু পাঠিয়ে দেবো খন। রেমু একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, রাতের খাওয়া আজ যে কোথায় জুটবে কে জানে। কেন রে, কি হলো? আর বলো কেন, গত 1 মাস ধরে বৃহস্পতির চারদিকে ঘুরপাক খেতে হয়েছে। আজ সবে ফিরছি। ফিরতে ফিরতেই রেডিওতে বদলির অর্ডার এলো। আজই ইউরেনাসে রওনা হতে হবে। সেখানে রোবটরা নেমে মানুষের থাকার মতো ঘর বাড়ি তৈরি করেছিল। শুনছি সেই সব রোবটদের কয়েকজন নাকি এখন ভারী বেয়ারাপনা শুরু করেছে, মানুষের কথা শুনছে না। কয়েকটা রোবট পালিয়ে গিয়ে বিপ্লবীর দল গড়েছে। বাসবনলিনীর চোখ কপালে তুলে বললেন, বলিস কি, এ তো সর্বনেশে কাণ্ড। রেমু একটু হেসে বলল, তোমরা পুরনো আমলের লোক ঠাকুমা, এ যুগের কোনো খবরই রাখো না। তবে ভালোর জন্যই বলে রাখি, রোবটদের ঘরের কাজে বেশি লাগিও না, খাবার দাবারে বিষ টিষ মিশিয়ে দিতে পারে।
একদম বিশ্বাস নেই ওদের। শুনে বাসবনলিনীর বুক ধড়ফড় করতে লাগলো। হৃৎপিণ্ডটা কলের না হলে বুঝি বা হার্ট ফেলই করতেন। কোনো রকমে সামলে নিয়ে বললেন, তা এইসব কাণ্ড হচ্ছে, কিন্তু কই মুখ পোড়া খবরের কাগজে তো কিছু লেখে না। রেমু হেসে কুটিপাটি হয়ে বলল, তুমি সত্যিই আদ্যিকালের বুদ্ধিবুড়ি হয়ে গেছো ঠাকুমা। বলি, খবরের কাগজে খবর লেখে আর ছাপে কারা তা জানো? অটো মেশিনের পাল্লায় পড়ে সবই তো যন্ত্র মগজের কবজায় চলে গেছে। তারা কি রোবটদের দুষ্টুমির কথা ছাপবে? সবই তো জ্ঞাতি ভাই, তলায় তলায় সকলে ষাট। এমনকি রোবটরা তো রোবটল্যান্ডও দাবি করে বসেছে। ধর্মঘট, আইন অমান্যের হুমকিও দিচ্ছে। এসব শোনোনি? না বাছা, শুনিনি। আপন মনে বসে আঁক কষি, অত শত খবর তো কেউ বলেও নি। যাই ঠাকুমা, মা বাবার সঙ্গে একটু দেখা করে ইউরেনাসে রওনা দেব। সময় বেশি নেই। রেমো চলে যাওয়ার পর বাসবনলিনী হাওয়াই চপ্পল পরে একটু শূন্যে পায়চারি করলেন। বাতাস এখন বড় পাতলা, শ্বাসের কষ্ট হয়। তাই বাসবনলিনী তার অক্সিজেন রুমাল মাঝে মাঝে নাকে চেপে ধরছিলেন। কোন দুষ্টু ছেলে যেন একটা কুকুরকে হাওয়াই জুতো পরিয়ে আকাশে ছেড়ে দিয়েছে। সেটা ঘেউ ঘেউ করে পরিত্রাহী চেঁচাতে চেঁচাতে কাঁচ দিয়েই ছুটে গেল। আজকাল আকাশেও খুব একটা শান্তি নেই। কিন্তু রোবটদের কথায় বাসবনলিনীর দুশ্চিন্তা বেড়ে গেছে। মনে স্বস্তি পাচ্ছেন না। মোক্ষদা, খেদি, পেঁচি, রোহিণী, মদনা, যামিনী, এরকম অনেকগুলো রোবট কাজের লোক আছে বাসবনলিনীর। তার উপর রোবট গয়লা, রোবট ধোপা, রোবট নাপিত, রোবট ফেরিওয়ালারও অভাব নেই। এদের যদি বিশ্বাস না করা চলে তবে তো ভীষণ বিপদ। এর ওপর আছে রোবট ডাক্তার, রোবট নার্স। বাসবনলিনী খুব দুশ্চিন্তায় পড়ে পিরিচে উঠে নিজের বাড়িতে ফিরে এলেন। এসে দেখেন আশুবাবু গঙ্গারামকে হিন্দিতে খুব বকাঝকা করছেন। গঙ্গারাম নাকি বাগান কোপানোর কাজে ফাঁকি দিয়ে বসে বসে বিড়ি টানছিল। আশুবাবু খুব তেজি গলায় বলছিলেন, फिर कभी बीड़ी फूकेगा तो कान पकड़ के ऐसा मोचर देगा अक्कल गुरुम हो जाएगा। বুঝেছিস? গঙ্গারাম একটু বোকা গোছের রোবট। তার কাজ বাগানের মাটি কুপিয়ে চৌকস করা। রোবটরা কখনো বিড়ি টিড়ি খায় না। ওদের এতকাল কোনো নেশা টেশা ছিল না। বাসবনলিনী আশুবাবুকে ইশারায় আড়ালে ডেকে বললেন, শোনো, এখন চাকর বাকরদের উপর হম্বিতম্বি করো না, দিনকাল পাল্টে গেছে। আশুবাবু রেগে গিয়ে বললেন, কিন্তু আসপদ্দা দেখো, কাজে ফাঁকি দিয়ে বিড়ি খাচ্ছে। এত বাড়াবাড়ি কি সহ্য করা যায়? বাসবনলিনী চাপা গলায় বললেন, আহ, আসতে বলো, শুনতে পাবে। বলি, রোবটরা যেসব দল বেঁধে বিপ্লব টিপ্লব কি সব শুরু করেছে তা শুনেছ? আশুবাবু একটুকুও বিস্মিত না হয়ে বললেন, শুনবো না কেন, খুব শুনেছি। চতুর্দিকে স্যাবোটাজ শুরু করেছে বেটারা। আশকারা পেয়ে পেয়ে এমন মাথায় উঠেছে যে এখন রোবটল্যান্ড চাইছে। এরপর হয়তো আমাদের দিয়েই কাজের লোকেদের কাজ করাতে চাইবে। বাসবনলিনী ভীতু গলায় বললেন, সব জেনেও গঙ্গারামের ওপর চোটপাট করছিলে? ও যদি ওর জাত ভাইদের বলে দেয় তাহলে কি তারা তোমাকে আস্ত রাখবে? আশুবাবু একগাল হাসলেন, তারপর মৃদুস্বরে বললেন, অত সোজা নয়, আমার কাছে ওষুধ আছে। বাসবনলিনী অবাক হয়ে বললেন, কি ওষুধ? আশুবাবু খুব হে হে করে হেসে বললেন, আছে, আমার ডার্ক রুমে লুকিয়ে রেখেছি। রোবটরা যে দুষ্টুমি শুরু করবে একদিন, তা আমি অনেক আগেই বুঝতে পেরেছিলাম। সেই জন্যে গোপনে গোপনে বহু কাল ধরে ওষুধ বের করার চেষ্টা করেছি। এতদিনে ফল ফলেছে। বলো কি? চলো তো, তোমার ওষুধটা দেখব। দেখাবো, কিন্তু পাঁচ কান করতে পারবে না। তোমরা তো পেটে কথা রাখতে পারো না। না গো না, বিশ্বাস করেই দেখো। আশুবাবু বাসবনলিনীকে নিয়ে মাটির তলায় একটা গুপ্ত কক্ষে এসে ঢুকলেন। ঘরে যন্ত্রপাতি কিছুই প্রায় নেই, শুধু একটা কালো বাক্স। একটা লাল আলোর ডুম জ্বলছে। একটা টুল দেখিয়ে আশুবাবু বাসবনলিনীকে বললেন, বসো, যা দেখাবো তা তোমার বিশ্বাস হবে না। তার চেয়েও বড় কথা, ভয় টয় পেতে পারো।
জিনিসটা কি? দেখলেই বুঝবে। এই বলে আশুবাবু কালো বাক্সটার গায়ে একটা হাতল ঘোরাতে লাগলেন আর মুখে নানা কিম্ভূত শব্দ উচ্চারণ করতে লাগলেন। ও ফট, ও ফট, প্রেত প্রসীদ প্রেতেন পরিপূরিত জগৎ, জগৎসার প্রেতায়া ইত্যাদি। বাসবনলিনী দেখলেন কালো বাক্সটার গায়ে একটা ছোট্ট ফুটো দিয়ে কালো ধোঁয়ার মতো কি একটু বেরিয়ে এসে বাতাসে জমাট বাঁধতে লাগলো। তারপর চোখের পলকে সেটা একটা ঝুল কালো রোগা শুটকো মানুষের চেহারা ধরে সামনে দাঁড়ালো। বাসবনলিনী আঁতকে উঠে বললেন, ও মা গো, এ আবার কে? আশুবাবু হে হে করে হেসে বললেন, এদের কথা আমরা এতকাল ভুলেই মেরে দিয়েছিলুম গো। বহুকাল আগে এদের নিয়ে চর্চা হতো, আজকাল বিজ্ঞানের ঠেলায় সব আউট হয়ে গিয়েছিল। কিন্তু লোকটা আসলে কে? এ কথার জবাব কালো লোকটাই দিল। কান এঁটো করা হাসি হেসে খোনাস্বরে বলল, এগে আমি হলুম গে ভূত, একেবারে নির্জলা খাঁটি ভূত। বহুকাল ধরে দেখা সাক্ষাতের চেষ্টা করেছিলুম, হচ্ছিল না। তা এগে এবার এ বাবুর দয়ায় হয়ে গেল। শুনে বাসবনলিনী গো গো করে অজ্ঞান হলেন। তারপর জ্ঞান ফিরে এলে অবিশ্বাসের চোখে চেয়ে রইলেন। ভূতটা তখনও দাঁড়িয়ে। আশুবাবু তালপাতার পাখায় বাসবনলিনীকে বাতাস দিতে দিতে বললেন, আর ভয় নেই গিন্নি, ভূতেরা কথা দিয়েছে বিজ্ঞানের কুফল দূর করার জন্য জান লড়িয়ে দেবে, রোবটদের ঢিট করবে ওরাই। কেলে ভূতটা সঙ্গে সঙ্গে মাথা নেড়ে বলে, এগে একেবারে বাছাধনদের পেটের কথা টেনে বার করে আনবো, কোনো চিন্তা করবেন না। বাসবনলিনী এবার আর ভয় পেলেন না। খুব নিশ্চিন্ত হয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, বেঁচে থাকো বাবারা।